স্টুপিড একটা। এই কে স্টুপিড? তুই কিরে রূপ, কেমন আছিস? স্নিগ্ধা, তুই? বুদ্ধরম একটা। তুই সত্যি আমাকে ভালোবাসিস তরু? ওয়েল, যদি বলো আমি করে দিতে পারি। এই বুদ্ধরাম, ওঠ এবার, সকাল কম হয়নি। যেটা বলবি সেটা বলে ফেল। হি প্রপোজড মি টুডে। কিন্তু ও আমার কোনো কথার জবাব দিল না, জানিস তো। কাল দেখা হচ্ছে। Just be my Valentine. Love is in the air. Come fast and stay forever. Be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Just be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Just be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Stay close, my Valentine. ঘড়ির কাঁটা 11টার ঘর ছাড়িয়ে 12টার ঘরে এসে হাজির হয়েছে। সোসাইটির প্রায় সমস্ত ঘরের আলো এখন নিভে গিয়েছে। উত্তরের কনকনে ঠান্ডা হাওয়ার দাপট জানান দিচ্ছে রাত এখনও অনেক বাকি। সামনের বড় বিল্ডিংয়ের 6 তলায় পাশাপাশি দুটো ঘরে এখনও আলো জ্বলছে। ওই অ্যাপার্টমেন্টের ভেজানো দরজার উপর কান পাতলে শোনা যাবে ফাটা গলায় কর্কশ সাইয়ারা। ব্যাপারটা ঠিক বোঝা গেল না, তাই তো? এসো এসো, ঘরে এসো, বুঝিয়ে বলি। এই এই যে ছেলেটা ওপরে হুডি আর নিচে হাফ প্যান্ট পরে কানে হেডফোন লাগিয়ে কড়াইতে টুং টাং করে চিকেন কষাতে কষাতে হেরে গলায় গান গাইছে, এ হলো রূপান্তর রায়চৌধুরী। রূপ, আমার কানে লাগছে, গলাটা একটু আস্তে করেও তো গাওয়া যায় নাকি? ওই যে ঠিক পাশের ঘর থেকে যিনি তারস্বরে চিৎকার করে উঠলেন তিনি আমাদের গল্পের নায়িকা, অর্থাৎ রূপান্তরের গার্লফ্রেন্ড মেঘনা। মেঘনার কথা রূপান্তরের কানে এসেছে কিনা বোঝা গেল না, কিন্তু এলেও বা কে শোনে কার কথা। ননসেন্স। অগত্যা বিরক্ত হয়ে দরজা জোরে শব্দ করে লাগিয়ে আবার কাজে মন দেয় মেঘনা। বিগত 2 বছর ধরে মেঘনা একটা নাম করা এমএনসিতে সফটওয়্যার ডেভেলপারের জব করছে। সপ্তাহে 2 দিন অফিসে প্রেজেন্ট থাকলেই এনাফ, আর সানডে বাদে বাকি দিনগুলো ওয়ার্ক ফ্রম হোম। আর গোড়ায় গলদ ওখানেই। অফিস আর ঘরের মধ্যে অনেক সময়ই কোনো রকম কোনো পার্থক্যই খুঁজে পায় না মেঘনা। এই যে এখন যেমন নাকের ডগায় চশমা নামিয়ে গঙ্গা ফড়িংয়ের মতো হাতের আঙুলগুলো কিবোর্ডের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চটাং চটাং করে উড়িয়ে নিয়ে যাচ্ছে। মাঝে মধ্যেই ফোনে কোনো না কোনো নোটিফিকেশান আসছে, কিন্তু সেদিকে অত ভ্রুক্ষেপ নেই তার। হঠাৎ কি যেন একটা চেক করতে গিয়ে মেঘনা হাতে তুলে নেয় ফোনটা। নির্দিষ্ট বিষয়ের ওপর চোখ বোলাচ্ছে এমন সময় হোয়াটসঅ্যাপে 37টা আনরিড মেসেজের মধ্যে আরও একটা মেসেজ অ্যাড হলো। বিক্রম সেন্ট আ মেসেজ। অন্য 37টা মেসেজ কমপ্লিটলি ইগনোর করে 38 নম্বর মেসেজে টাচ করে মেঘনা। বিক্রম পাঠিয়েছে, কি ম্যাডাম, ডিনার কমপ্লিট? নো। ও মা, সে কি, এত রাত হয়ে গেল এখনো ডিনার কমপ্লিট করোনি? না, এখনো দেরি আছে, কাজটা শেষ করতে হবে। ঠিক ঠিক ঠিক। আরে ম্যাডাম, কাল সানডে, আজ তো অন্তত একটু চিল করো। পারলাম না। আমার কাজগুলো কে করবে? ওয়েল, যদি বলো আমি করে দিতে পারি। কি? জাস্ট জোকিং।
আরে টিউসডের মধ্যে পেন্ডিং কাজগুলো সেন্ড করলেই হবে, স্যার বলেছেন তো। মেঘনা এই মেসেজের পরিবর্তে আর কিছুই বলে না। তার মাথায় চলছে এর আগে বিক্রমের করা ওই মেসেজটা নিয়ে একবার খোঁচা মারবে কি। মেহু ডার্লিং, কাম অন বেবি, योर फेवरेट चिकन कষা উইথ পরোটা রেডি, কাম অন ইয়ার। আসছি। আরে কি আসছি, তাড়াতাড়ি আয়, ঠান্ডা হয়ে যাবে তো। আরে রাখ না, যাচ্ছি আমি, তুই খেতে স্টার্ট কর, আমি আসছি। মেঘনা বিক্রমের ওই কিছুক্ষণ আগে করা মেসেজটা, মানে ওই যদি বলো আমি করে দিতে পারি, ওটা সিলেক্ট করে টাইপ করতে শুরু করে। হোয়াট ডু ইউ মিন? কি করে দিতে পারো? কই রে, আসছিস? এই মেহু। উফ রূপ, আসছি বললাম তো। টাইপিং করা মেসেজটা সম্পূর্ণ মুছে ফেলে মেঘনা। তারপর বিক্রমের লাস্ট করা মেসেজের রিপ্লাই হিসেবে মেঘনা লেখে, ইয়া আই নো, বাট কাজ ফেলে রাখা আমি পছন্দ করি না। ল্যাপটপের স্ক্রিন নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে আসে মেঘনা। কিচেনের সামনে এসে দেখে ডাইনিং টেবিল একেবারে খালি। চট করে মাথাটা গরম হয়ে যায় মেঘনার। ভেতরে ঢুকে দেখে প্যানের ওপরে পরোটা সেঁকছে রূপান্তর। মেঘনাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে এক মুখ হেসে রূপ বলে, চলে এসেছিস? এই তো আমারও হয়ে গেছে প্রায়। হোয়াট ইজ দিস রূপ? কি হয়েছে? কি হয়েছে মানে? এইরকম ড্রামা করার মানেটা কি রূপ? তুই তো জানিস আমার কাজের প্রেশারটা কত। তোর যখন রান্না শেষই হলো না, তাহলে আমায় খালি খালি এরকম ভাবে ডাকলি কেন? খালি খালি? ওভেনের নব অফ করে মেঘনার সামনে দাঁড়ায় রূপান্তর। জাস্ট শাট আপ, স্টুপিড একটা। এই বলে রূপান্তরের বুকে হালকা আঘাত করে মেঘনা চলে যেতে যাবে, এমন সময় মেঘনার হাত ধরে সজোরে টান দেয় রূপান্তর। এই মেঘনা হুমড়ি খেয়ে পড়ে রূপান্তরের বুকের ওপর। জাপটে ওর কোমর ঝরিয়ে ধরে মেঘনার ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় রূপান্তর। কে স্টুপিড? তুই একটা স্টুপিড। রূপান্তর আরো শক্ত করে চেপে ধরে মেঘনার কোমর। তারপর এক ঝটকায় ওকে কোলে তুলে নেয়। রূপ, ছাড় প্লিজ, আমার কাজ আছে অনেক। রূপ, এখন এসব দুষ্টুমি করিস না। মেঘনার গায়ের উপর জড়িয়ে রাখা মোটা উলের চাদরটা লুটিয়ে পড়ে মেঝেতে। সামনের দেওয়ালে ওকে ঠেসে ধরে রূপ। মেঘনার মুখ, গলা, বুকের উপর দিয়ে ঠোঁট ছুঁয়ে যেতে থাকে। মেঘনার শ্বাস আরো দ্রুত হয়। মেঘনা শক্ত করে জাপটে ধরে থাকে রূপান্তরের কাঁধ, ঘাড়ের কাছে চুল। কোনো কথা শুনছে না ছেলেটা। কিছুক্ষণের জন্য যেন সময় থমকে গিয়েছে। রূপান্তরের চোয়াল আরো শক্ত হয়ে উঠেছে। ওর মুখের মধ্যে শিরার রেখা আরো স্পষ্ট হয়ে ফুটে উঠছে। রূপান্তর মেঘনাকে একইভাবে কোলে তুলে নিয়ে স্ল্যাবের উপর বসায়। মেঘনার জামা ধরে টান দিতেই ওর বুকের সামনে থাকা বোতামগুলো খুলে উন্মুক্ত হয়ে পড়ে গত রাতের আদরের চিহ্ন। তার উপর হাত বোলাতে বোলাতে মেঘনার বুক হঠাৎ শক্ত করে চেপে ধরে। মেঘনার চোখ আস্তে আস্তে বুঝে আসে। এই মুহূর্ত ছাড়া আমি চাই না কিছুই, তোর ছোঁয়াতে শরীর মিশে যায়। এই উষ্ণতা হারিয়ে থাকি, স্নিগ্ধ সুখ চোখে চোখে মেশে, তোর আদরে নিজেকে ঢাকি, ভালোবাসার ছোঁয়া তোর নিঃশ্বাসে। Are you okay? What happened? কি হয়েছে মেহু? I am feeling cold. স্নিগ্ধ সুখ তোর আশেপাশে, আদর মিশিয়ে আঁকড়ে রাখি, ভালোবাসার ছোঁয়া তোর নিঃশ্বাসে।
আর এই রকম চরম মুহূর্তে যখন চাঁদও মুখ লুকোচ্ছে মেঘের পেছনে, তখন হঠাৎ করেই বেজে ওঠে রূপান্তরের ফোনটা। এই ফোন তোর না একদম মাক্কেল জ্ঞান নেই মাইরি। মেঘনার ঘাড় থেকে মুখ সরিয়ে রূপ বিরক্ত হয়ে বলে, শিট। যা কলটা রিসিভ করিয়ে যা। হুম। এতবার বাজছে যখন, আই থিঙ্ক তোর কাজের কোনো কল মেবি। আই এম সরি রে, আই এম রিয়েলি সরি। ডাইনিং টেবিলে রাখা ফোনটা তুলে ভ্রু কুচকে তাকায় রূপান্তর। মা এত রাতে ফোন করছে? তোল, সামথিং মাইট বি রং। আরে বাট ভিডিও কল। আরে তুই এত না ভেবে ফোনটা তোল, কোনো সিরিয়াস ম্যাটার হবে। কোনো মতে গায়ের টি শার্টটা ঠিক করে ফোন রিসিভ করে রূপান্তর। হ্যালো হ্যালো, হ্যাঁ মা বলো। দেখেছো, আমি জানতাম বাবু এখনো ঘুমোয়নি। কই গো বাবুর বাবা, এই দেখো তোমার এই গুণধর ছেলে ফোন তুলেছে। ছেলে ফোন উঠিয়েছে দেখে প্রথম মন্তব্যই রূপের বাবা শ্যামল বাবুকে উদ্দেশ্য করে বলেন ওর মা সঙ্গীতা দেবী। ফোনের স্ক্রিনে চোখ পড়া মাত্রই উনি বলেন, এ কি হয়েছে তোর? এত ঘামছিস কেন তুই এই ঠান্ডার মধ্যে? শরীর খারাপ করলো নাকি? কি রে ওগো, শুনছো? দেখো না বাবুর কি হয়েছে। আরে মা, তুমি এমন কেমন করছো বলো তো? আরে কিছু হয়নি। চুপ কর, মিথ্যাবাদীর ধাড়ি একটা। কিছুই তো বলিস না আমাদের। বলি না? কি বলি না? কিসের কথা বলছো মা? মাথার মধ্যে হঠাৎ কেমন যেন আকাশ ভেঙে পড়লো রূপান্তরের। মাকে সে এমন কি বলেনি যার জন্য তার মা তাকে এরকম মিথ্যেবাদী বলতে পারে? তবে কি মেঘনার সঙ্গে লিভিনের ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, তাই এত রাতে মায়ের এরকম কল? কিন্তু তা কি করে সম্ভব? রূপান্তরের দিকে বিশৃঙ্খল মুখে তাকিয়ে থেকে নিজের ফোন হাতে নিয়ে মেঘনা ঘরে চলে যায়। কি হয়েছে কি গীতা? তুমি এখানেও এরকম বাড়ি মাথায় তুলছো কেন? আমি বাড়ি মাথায় তুলবো না? তোমার ছেলের কাণ্ড দেখো, জানি না কি বাদিয়ে বসেছে। রাত দুপুরে ঘেমে এনে উনি টি শার্ট পরে ঘুরছেন, নিশ্চয়ই জ্বর এসেছিল। মা বলছি কিছু হয়নি, আমার জ্বর জ্বালা কিছু হয়নি, আমি একদম ফিট আছি। তা ফিট যখন, তখন এত ঘামছিস কেন তুই? আরে আমি রাতে শোয়ার আগে একটু এক্সারসাইজ করছিলাম। সেসব ছাড়ো। তোমরা এত রাতে জেগে কি করছো? মানে কি হয়েছে? কোথায় আর রাত, জানালা দিয়ে রোদ ঢুকেছে, দেখতে পাচ্ছিস না? রোদ? কি বলছোটা কি? আরে তোকে তো বলাই হয়নি, আমরা এখন ইউএসএ তে, তুই দেখতে পাচ্ছিস না? না, একদম দেখা যাচ্ছে না। তোমার কপাল, ভুরু আর চোখের পাতা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। ক্যামেরাটা ঠিক করে ধরলে তো দেখবো। কই গো বাবুর বাবা, একটু ফোনটা ভালো করে ধরো না। উফ, তাহলে ওকে আমি সব দেখাতে পারি তো। থাক, আমি কিছু দেখবো না। গুড নাইট। আরে শুন বাবু, রাগ করলি? হ্যাঁ, তোর বাবা আমায় বলেছিল তোকে জানাতে, আমি বলিনি। ঠিক আছে, বয়স তো বাড়ছে তাই ভয় হয়। যাই হোক, একা কোথায়, এই দেখ কার সাথে এখানে এলাম। নেমে ধর, কথা বল। শেষ কথাটা পাশের জনকে উদ্দেশ্য করে বলে ফোনটা তার হাতে দিয়ে দেন সঙ্গীতা দেবী। ফোনের ক্যামেরা একটু নড়াচড়া করে যাকে ফোকাস করলো তাকে দেখে থমকে গেল রূপান্তর। এই মুখটা তার ভীষণ পরিচিত। আজ থেকে 6 বছর আগে যে মানুষটা ওর থেকে পিছুটান ছাড়িয়ে চলে গিয়েছিল। স্নিগ্ধা, তুই? কিরে রূপ, কেমন আছিস? আমি ভালো। তোর খবর কি? এই তো, কোম্পানির কাজে বম্বে থেকে পাঠালো, কাজ নিয়েই আছি, বুঝিসই তো। একটু আগে কেমন রাখবে করছিল, আরে এখন দেখো। জানিস স্মিতা, তুই সেই যে ওই পুনে শিফট করে গেলি, তারপর সে কি মন মরা হয়ে থাকতো আমাদের বাবু। অবশ্য তুই হয়তো জানিস সেই সব। মা প্লিজ। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই যে আমি চুপ করলাম। তা মা বাবার সঙ্গে কন্ট্যাক্ট হলো কি করে তোর? কন্ট্যাক্ট আমার আর আন্টির মধ্যে টুকিটাকি ছিলই, আমি ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারতাম না। অবশ্য দেখা হওয়াটা কমপ্লিটলি একটা কোইন্সিডেন্ট। ফ্লাইটে উঠে দেখি একেবারে আন্টি আঙ্কেলদের সঙ্গেই সিট, বাকিটাই তোকে বলে বোঝাতে হবে না, আই গেস। বুঝলাম। বাই দ্য ওয়ে, তুই মাকে কি? না, ডোন্ট ওয়ারি, এখনো কথা হয়নি সেসব। এই আমাকে নিয়ে কি কথা বলছিস না তোরা? কি
কি হয়নি? ও তোমার জানতে হবে না, এসব আমাদের নিজেদের কথা। বাবা, তা এত নিজেদের কথাই বলার তো আমার ফোনটা রেখে নিজেদের ফোনেই যেভাবে কথা বলিস ওভাবেই বল না। মা, তুমি এরকম ভুলভাল অভিযোগ করো না তো। বাবু, রেগে যাচ্ছিস কেন বলতো? মা কি একটু মস্করা করতে পারবে না তোর সঙ্গে? সেই কিসের সেই? ঠিক আছে, তোরা কথা বলবি তো বল, আমি সরে যাচ্ছি। আরে না না আন্টি, তুমি আবার রাগ করছো কেন বলো তো? আরে আমি ঠিক পরে কথা বলে নেবো। না ঢং। এখন থাক থাক, আর রাগ দেখাতে হবে না। বলো কি বলছিলে? কি বললি? ঢং? তাই তো, করে নে, মায়ের উপর করে নে, বউ কিন্তু সহ্য করবে না। ওফ ভগবান রে। সহ্য করবি? হ্যাঁ কাকিমা। তা বলছি, তুই কলকাতা কবে ফিরছিস জানো? এই তো 2 মাস পর ইন্ডিয়াতে, দেন আর 1 মাস, মানে ওই টোটাল 3 মাস পর। হ্যাঁ, এই 3 মাস যাওয়ার উড়ে নে বাবু, তারপর তোর শিকল আমি বাঁধছি। মানে ধর, আমি রাখছি। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ভিডিও কলটা কেটে দেয় রূপান্তর। মাথাটা কেমন যেন ঘেটে গেল। মানে স্নিগ্ধা এসে সবকিছু ঘেটে দিল। মা যে এখনো এসব ভেবে বসে রয়েছে তা মোটেও ভাবতে পারছে না রূপান্তর। এদিক ওদিক তাকিয়ে নিজের বাইরে পরার প্যান্টটা খুঁজতে শুরু করলো। একটু ধোঁয়া দেওয়া দরকার মাথায়। আজ বহুদিন হলো স্মোকিং এক প্রকার ছেড়ে দিয়েছে ও, মেঘনার জোড়াজুড়িতেই। তাই ওকে লুকিয়ে খাবে বলেই পকেটে একটা সিগারেটের প্যাকেট এনেছিল শুটের সেট থেকে। পেনটা কোথায় রাখলাম? কোথায় যে এই তো। একি মালটা কোথায় গেল? এটা খুঁজছিস? রূপ ঘুরে তাকিয়ে দেখে বেডরুমের দরজায় হাতে ওড়ানা সিগারেটের বাক্সটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মেঘনা। মুখে রাগটা বেশ ভালোই ফুটে উঠেছে। একি মেহু, তুই আবার এসব কবে থেকে খাওয়া শুরু করেছিস? ইয়ার কি করছিস আমার সঙ্গে? আরে না না, মানে আমি সরি, আসলে আসলে অনেক দিনই তো হলো, মানে তাই। মেঘনা রূপান্তরের দিকে বাক্সটা ছুড়ে দিয়ে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তবে আজ রূপ অন্য দিনের মতো ঝগড়ার পর মেঘনাকে মানানোর জন্য দরজায় গিয়ে ধাক্কা দিল না। মাথায় আজ একটা অন্য চিন্তা চলছে। বাক্সটা তুলে নিয়ে ব্যালকনির দিকে রওনা দেয় রূপ। বাইরে ঠান্ডা হাওয়া দিয়েছে। সেসব পরোয়া না করেই রেলিংয়ে ভর দিয়ে পকেট থেকে ফোনটা বের করে আনে। কি একটু ভেবে বহু দিনের পুরনো একটা ইমেলে লগ ইন করতে যায়। আনমোনা হাতে পাসওয়ার্ডটা দিয়ে রূপ অপেক্ষা করতে থাকে লগ ইন কমপ্লিট হওয়ার। কে জানে ঠিকঠাক পাসওয়ার্ড দিল কিনা, নাকি পাল্টে দেওয়া হয়েছে। স্নিগ্ধা তৈরি করেছিল এই মেলটা ফর বোথ অফ দেম। এই তুই কি করছিস বলতো? নতুন আবার একটা মেল কিসের জন্য লাগবে? আমাদের ছোট ছোট মোমেন্টসকে সাজিয়ে রাখতে। মানে কেন, কি দরকার? যদি কখনো একসঙ্গে এক জায়গায় আমরা না থাকি, কাছাকাছি না থাকি, তখন যাতে এগুলো দেখে নিজেদের সুইট মোমেন্টসগুলো আবার মনে করতে পারি। তুই আর এত কিছু কি বুঝিস বলতো? টেলা মাল একটা। তা টেলামাল তো প্রেম করছিস কেন? কে বলেছে আমি তোর সঙ্গে প্রেম করছি? এটা তো টাইম পাস। বটে? হ্যাঁ তো। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আরে এই এই রূপ, আরে বাবা রাগ করছিস কেন? আমি মজা করছি। এই সব কিছু মজা, তাই না? সরি, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা আচ্ছা, তাকা আমার দিকে, তাকা বলছি। কি? বুদ্ধরম একটা। কয়েক সেকেন্ড বাফারিংয়ের পর স্ক্রিনটা খুলল। কিছুই বদলানো হয়নি তার মানে। গুগল ফটোসে স্টোরেজ চেক করতে গিয়েই চেকমেট। দুজনের একসঙ্গে ছবি, একসঙ্গে কাটানো মুহূর্ত, জায়গা, গিফটস, প্রথম গোলাপ থেকে শুরু করে প্রথম চুমু, সব কিছুর ছবি এখনও সেই একইভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। ওদের দুজনের জন্য আলাদা করে দুটো ফোল্ডারও রয়েছে, যেখানে ওরা সেই সব ছবি আপলোড করে রাখতো যেগুলো ওদের রেগুলার কোনো লাইফ আপডেটস, অ্যাচিভমেন্টস। ঠিক যেমন ডায়েরি হয়। বিগত বছরগুলোতে সেই অভ্যেসটা আর নেই রূপের, বরং নিজেই রাখেনি সেটা।
স্নিগ্ধার ফোল্ডারটা ওপেন করতে গিয়েই আরেকটা চমক লাগে রূপের। মা বাবার সঙ্গে ছবি তো রিসেন্ট, আজ সকালেই অ্যাড করা। রূপান্তরের বাবা মায়ের সঙ্গে স্নিগ্ধার ছবি, ফ্লাইটের ভেতরে তোলা। শুধু তাই নয়, বিগত বছরগুলোর বহু ঘটনার আপডেট এখনও আপলোড করে চলেছে স্নিগ্ধা। কিন্তু কেন? তাহলে কি ও এখনো? এইসব ভাবতে ভাবতে লাইটার বের করে ঠোঁটে একটা সিগারেট দিতেই একটা নোটিফিকেশন ঢোকে ওর মোবাইলে। তুই যদি ওইসব ছাইপাশ খেয়েছিস তো ঘরে ঢুকবি না বলে রাখলাম। রূপ সঙ্গে সঙ্গে ব্যালকানি থেকে ডাইনিংয়ে উকি দেয়। 5 ফুটের একটা বোম কোমরে হাত দিয়ে তাকিয়ে রয়েছে ব্যালকানির দিকে। অমনি সিগারেটটা ঠোঁট থেকে নামিয়ে ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে। ব্যালকানির দরজাটা বন্ধ করে এগিয়ে এসে বলে, খাইনি খাইনি খাইনি, আমি খাইনি, একটাও খাইনি, এই যে দেখ হাত ফাঁকা, খালি ফেলে দিয়েছি। চ ডিনারটা সেরে নি, ঠিক আছে? মেঘনা কিছু বলে না, গটগট করে এগিয়ে যায় ডাইনিংয়ের দিকে। রূপ কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে তাড়াতাড়ি খাবার নিয়ে আসে। এই নে তোর ফেভারিট চিকেন কষা উইথ পরোটা। মেঘনা কিছু না বলে খেতে আরম্ভ করে। কোনো কথা বা রেসপন্স কিছুই এলো না। রূপও কিছু না বলে ওর সামনেই খাবার নিয়ে বসলো। ঠান্ডা হয়ে গেছে বল। আচ্ছা তুই শেষ কর, একটা স্পেশাল জিনিস আছে তোর জন্য, তোর খুব পছন্দের। কি বলতো? রসমালাই। স্টিল নো রিয়াকশন। এ কি রে, কি হয়েছে মেহু? কিছু তো বল না ইয়ার, রাগ করেছিস আমার উপর? আরে আমি সত্যি বলছি, আমি খাই না, আর ছেড়ে দিয়েছি কমপ্লিটলি, জানিসই তো। আসলে ব্যাপারটা হয়েছিল যে প্রপসে ছিল, ওই শটে প্রপসে ছিল আর কি। আমিও অনেকদিন পর হাতে রেজিস্ট করতে না পেরে নিয়ে চলে এসেছি, ব্যাস এইটুকুই। আমি এখনো খুলেও দেখিনি, আমি খাইনি, একটাও খাইনি, বিশ্বাস কর। আরে আরে সরি তো মেহু, এরকম সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছিস কেন? আমি তার জন্য রেগে নেই রূপ। তাহলে কিসের জন্য রেগে আছিস? আমি রেগে নেই রূপ। আরে তাহলে কথা বলছিস না কেন? আমি তো তোর জন্য ফেভারিট জিনিসগুলো ব্যবস্থা করলাম, আর তুই। উফ রূপ, একটু চুপ করে থাক না, খা না চুপ করে, শান্তি দে আমাকে, আমার ভালো লাগছে না। হ্যাঁ, ভালো লাগছে না? একটু আগে তখনও তো বেশ ভালোই মুডে ছিলি, বরং একটু ভালোই, বেশি ভালো আর কি। রূপ, মুড সুইং। এই তোর পিরিয়ডস এসে গেছে নাকি? যাক বাবা, ফাইনালি, যা চাপ খেয়ে গিয়েছিলাম সেদিন। উফ রূপ, পিরিয়ডস এখন কেন হবে? 2 দিন আগেই শেষ হয়ে গেছে। হয়ে গেছে? এই কই বলিসনি তো আমাকে। এবার কিন্তু সত্যিই রাগাচ্ছিস তুই আমাকে। আর তোকে বলবো কখন? হ্যাঁ, তোকে পাই কোথায় আমি? নিজে থেকে খোঁজ নিস তুই আমার। সেসব ছাড়, নিজে কি করিস সেসব কিচ্ছু বলিস তুই আমাকে? কিছু বলিস? সবসময় শুধু মজা মজা আর মজা। আচ্ছা আচ্ছা, সরি, শান্ত শান্ত। আসলে আমি জাস্ট জানতে চাইছিলাম তুই হঠাৎ এমন চুপ হয়ে আছিস, তাই আর কি। আই এম সরি। ওসব উল্টোপাল্টা আর কিচ্ছু বলছি না, ঠিক আছে? ঠান্ডা মাথায় পরে কথা বলা যাবে, ওকে? হ্যাঁ, টেক এ ডিপ ব্রিথ। ইটস ওকে, জাস্ট একটু স্ট্রেসড। হ্যাঁ, আমিও কেমন একটা বলতো, আমারই বোঝা উচিত যে সবসময় মস্করা ভালো লাগে না। খেয়ে নে, তোর কাজের চাপও আছে। আমি শুয়ে পড়ছি তাহলে। কাল দুপুরে একটা শট রয়েছে আর কি, রিশুট আর কি, সো আমাকে একটু বেরোতে হবে। তোর আজকের কাজ কত দূর? অ্যাকচুয়ালি অল ডান, আজকের মতন এভরিথিং ইজ ডান। আচ্ছা, দেন লেটস ফিনিশ অ্যান্ড স্লিপ। আর তেমন কোনো কথা হয় না দুজনের। রূপ কিন্তু এবার পুরো সময়টাই চুপচাপ থাকে। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই ঘরে গিয়ে শুয়ে পড়ে বিছানায়। রাত 2:45। বাইরে নিচ থেকে 2টো বাইক চলে গেল দ্রুত বেগে। শীতের নিস্তব্ধতায় সেই শব্দ বেশ পরিষ্কার শোনা গেল। অন্ধকার বেডরুমের বিছানার 2 প্রান্তে দুইজনেই 2 দিকে মুখ ফিরিয়ে শুয়ে রয়েছে। মেঘনার চোখ খোলা। তখন ওর মা কি বললেন? 3 মাস পরে কি করবেন? রূপের বিয়ে? ও
ওই মেয়েটার সঙ্গে? কি বললো মেয়েটার নাম? স্নিগ্ধা? মানে যার সঙ্গে রূপের রিলেশন ছিল? আমাকে তো বলেছিল রূপ, কিন্তু এটা তো কখনো বলেনি যে ওদের সম্পর্কের বিষয়ে ওদের ফ্যামিলি জানতো। আর যদি জেনেও থাকে তাহলে কি ওর মা ব্রেকআপের ব্যাপারটা কিছুই জানেন না? রূপ কেন বলেনি এখনো পর্যন্ত এই ব্যাপারে বাড়িতে? আজও কেমন যেন এড়িয়ে গেল বিষয়টা। সব ক্লিয়ার করেই তো বলে দিতে পারতো আজকেই, তাও বলল না। আচ্ছা, ওদের ব্রেকআপটা কেন হয়েছিল? রূপ তো সেটা কখনো পরিষ্কার করে আমাকে বলেনি। রূপ ঘুমিয়েছে কিনা কে জানে, ঘাড় ঘুরিয়ে একবার দেখে নেয় ওকে। নড়াচড়া নেই, অন্য পাশে ফিরে শুয়ে আছে দেখে মেঘনা ওর দিকে পাশ ফেরে। মনের অগোছালো চিন্তার মাঝে উঁকি মারে সন্দেহের কালো ছায়া। তুই কি ভাবছিস বলতো রূপ? কেন বললি না তোর ব্রেকআপের কথাটা? আর স্নিগ্ধাই বা কেন বললো না? যদি সত্যি সম্পর্ক না থাকে ও নিজেও তো বিষয়টা খোলাখুলি বলতে পারতো। স্নিগ্ধা তখন এটাও বললো যে ওর আর রূপের মায়ের মধ্যে নাকি যোগাযোগ রয়েছে। কেন রেখেছে এখনো যোগাযোগ? নাকি সম্পর্ক না থাকার কথাটা সম্পূর্ণ মিথ্যে? আচ্ছা, যদি ওদের সম্পর্ক এখনো না ভেঙে থাকে তাহলে নিশ্চয়ই স্নিগ্ধা আমার ব্যাপারটা জানে না। তাহলে রূপ কি আমাদের দুজনকেই ঠকাচ্ছে? না না, তা কি করে হয়? রূপ তো এরকম ছেলে না। তাহলে ব্যাপারটা কি? কি চাইছিস তুই রূপ? তুই সত্যিই আমাকে ভালোবাসিস তো রূপ? নাকি আমি কোনো ভুল করলাম? হঠাৎ রূপান্তরকে একটু নড়াচড়া করতে দেখে মেঘনা আবার বিপরীত দিকে মুখ ঘুরিয়ে শোয়। একটা চাপা অভিমান তৈরি হতে শুরু করেছে ভেতরে। মেঘনা শহরতলির মেয়ে, আজ যতটুকু যা হয়েছে তা শুধুমাত্র নিজের জেদের বশে। একান্নবর্তী পরিবারে মা ছাড়া কেউই কখনো তার সপক্ষে কথা বলেনি। সেই থেকে শুরু করে আজ এত বড় একটা শহরে একা চাকরি করছে। কখনো কারোর সামনে নিজের দুর্বলতাও বেরিয়ে পড়তে দেয়নি। কিন্তু যে মানুষটাকে সে এত বেশি ভরসা করেছে, যার জন্য আগামীর লড়াই আরও সহজ মনে হয়েছে, যার কাছে নিজের সবটা মেলে দিয়েছে নিশ্চিন্তে, তার এরকম লুকোচুরি মানতে বড্ড কষ্ট হচ্ছে। হঠাৎ ওর পেটের কাছে একটা হাত এসে ওকে জড়িয়ে নেয় পেছন থেকে। টেনশনে বেশ ঘামছিল বলে গায়ের ব্ল্যাঙ্কেটটা সরিয়ে রেখেছিল মেঘনা। রূপ ওই ঘুমের ঘুরেই গায়ের ওপর সেটা টেনে দিয়ে মেঘনাকে আঁকড়ে ধরে। ঘুমন্ত রূপের গরম নিঃশ্বাস নেমে আসছে মেঘনার ঘাড়ে। রবিবারের শীতের সকাল। অলস দিনে বিছানা ছাড়ার তাড়া নেই কারোরই। একটুখানি মিঠে সূর্যালোক তারই মধ্যে কুয়াশার চাদর সরিয়ে এসে পড়েছে বেডরুমে। মনের কালো ছায়া সরিয়ে যে স্নিগ্ধতার ছোঁয়া পেয়ে ঝিমিয়ে পড়েছিল মেঘনা, তার উপরেই একটা উষ্ণ প্রলেপ দিয়ে যাচ্ছে ওই আলো। প্রগাঢ় এই শান্তির মধ্যে ধীরে ধীরে চোখ মেলে মেঘনা। ওর বুঝতে বাকি থাকে না এই সুন্দর শান্ত সকালটা বিঘ্নিত হবার উৎস কি। রূপ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে গাড়ির কাছে মুখ ঘষছে। দুষ্টুমির অছিলায় রূপের হাত ঘুরে বেড়াচ্ছে ওর শরীরের বিভিন্ন প্রান্তে। একটু একটু করে ভালো লাগার উষ্ণতাটা বাড়তে থাকে মেঘনার মনেও। রূপের হাত যখন অ্যাডভেঞ্চারের নেশায় ওর টপের ভেতরে ঢুকছে ওর দৃষ্টি আকর্ষণের জন্য, মেঘনা নিজেই হাত দিয়ে রূপের হাত আঁকড়ে ধরে নিজের বুকের ওপরে। মৃদু চাপে ইশারা করে হাতের জোর দৃঢ় করতে। গুড মর্নিং বেবি। গুড মর্নিং। তোকে না খুব আদর করতে মন চাইছে। কি বলছি তো আদর করতে মন চাইছে তোকে। তা আমি কি বারণ করেছি?
শক্ত হাতে মেঘনাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় রূপ। কোমর থেকে শক্ত করে টেনে ধরে বলে, তুই আমাকে বারণ করতে পারিস? আমার ডিজার্ভ জিনিসে আমি বারণ করবো কেন? আর রূপকে ধাক্কা দিয়ে ওর ওপরে উঠে বসে মেঘনা। আমি আমার জিনিস নিজেই ছিনিয়ে নিতে জানি। ওর ওপর যে একটা অধিকার রয়েছে মেঘনার, সেটাই ও বোঝাতে চায়। কিন্তু এই ওলট পালটের চক্করে ব্ল্যাঙ্কেটটা সরে গিয়েছিল বেডসাইড টেবিলের দিকে, আর সেই ধাক্কায় রূপের ফোনটা পড়ে যায় নিচে। রূপ ওইভাবে শুয়ে থেকেই হাত বাড়িয়ে ফোনটা তুলতেই যাবে, এমন সময় একটা মেসেজে স্ক্রিনটা জ্বলে ওঠে। অপেক্ষার দৃষ্টিতে মেঘনা বসেছিল রূপের উপরেই। মেসেজটা চোখে পড়তেই গত রাতের অগোছালো চিন্তার ধাক্কাটা আবার অনুভব করল। অভিমান, রাগ, দুঃখের আবেগগুলো ছেয়ে গেল এই সুন্দর মুহূর্তের ভালো লাগাকে। মেঘনা রূপের উপর থেকে নেমে বসে পড়ে। কি হলো মেহু? কিছু না, মাথাটা ধরেছে, ভালো লাগছে না আমার, আমি একটু ফ্রেশ হতে যাচ্ছি। তারপর আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমের অ্যাটাচড বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কি যে হচ্ছে ওর কাল থেকে, কিছু বলেও না। ফোনটা হাতে নিয়ে দেখে বেশ অনেকগুলো হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে একটা আননোন নাম্বার থেকে। স্নিগ্ধার, রাতেই করেছিল। হাই রূপ, স্নিগ্ধা দিস সাইড। আন্টির ফোন থেকে নিলাম তোর নাম্বারটা। ডোন্ট ওয়ারি, উনি বুঝতে পারেননি যে আমার কাছে তোর নাম্বারটা নেই। যাই হোক, পাসওয়ার্ড তাহলে এখনো মনে রেখেছিস বল? ভালো লাগলো দেখে। আশা করছি তুই যে লগ ইন করেছিস আমি কি করে বুঝলাম সেটা বুঝিয়ে দিতে হবে না। কাল সানডে, আমার ছুটি। আই হোপ তোরও। যদিও আন্টি বললো ডিরেক্টর বাবুর সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না। নিজের খেয়াল রাখ এবার একটু, ওনাদের তো তোকে নিয়ে চিন্তা হয় নাকি? সিন করছিস না, অনলাইনও নোস, তার মানে ঘুমিয়ে পড়েছিস হয়তো। আমিও যেমন। ইন্ডিয়াতে তো এখন মিডনাইট। কাল একবার কল করিস, অনেক কথা আছে। আর বেশি বিরক্ত করছি না। গুড নাইট। আর শেষ মেসেজটা জাস্ট এখন এসেছে। এই বুদ্ধুরাম, ওট এবার, সকাল কম হয়নি। সঙ্গে একটা মুখ চাপা হাসির ইমোটিকন। মেসেজগুলো দেখে কোনো উত্তর না দিয়ে একটা শ্বাস ছেড়ে কাঁচের জানলা দিয়ে বাইরের দিকে তাকায় রূপ। বাথরুম থেকে খানিকক্ষণ বাদে শাওয়ারের শব্দ ভেসে এলো। ঘড়িতে 9:45 বাজে। 12টার দিকে সেটে পৌঁছানোর কথা। আজ একটা ছোট্ট শট আছে। মেহু, আমি বাইরের ওয়াশরুমে গেলাম, বুঝলি তো, একটু পরে বেরোতে হবে, তো লেট হয়ে যাচ্ছে। ভেতর থেকে কোনো উত্তর এলো না। টেবিলে ফোনটা রেখে রূপ বাইরে গেল ফ্রেশ হতে। রূপ, এই রূপ, ওঠ না, এই রূপ। এই, আমি আন্টি না। কুম্ভকর্ণ তোর কাছে ঘুমের ক্লাস নিত মনে হয়। ক্লাস কিসের? আমি এখন আর স্কুল কলেজে পড়ি না। খুব ভগবান, এই রূপ। রূপ চোখ খুলে তাকায় ওর দিকে। ঘোলাটে চোখে ঠাওর করতে পারার চেষ্টা করে। চোখ হালকা ঘষে হাই তুলে ভাঙা ভাঙা গলায় বলে, বুবু, তুই তুই কখন এলি? ও এত সকালে আমার বেডরুমে কি করছিস? এটা সকাল 11টা বাজতে চায়। আঙ্কেল চলে গেছে অফিসে। তাই? বাবা চলে গেছে? তাহলে তো আমার এখন আর উঠে কোনো কাজ নেই। মানে এই আরে, তোকে অফিস যেতে কেউ ডাকছে না। প্রিয়ম আর কাজলের ওয়েডিং এই উইকে, আমাদের ফ্লাইট আছে তো। সে তো 4:30 দিকে, এখনো দেরি আছে। তুই আগে বলতো, তুই তুই এখন আমার বাড়িতে কি করছিস? আমি বলেছিলাম তোকে আসতে, তখন দেখে মাথা খাচ্ছিস আমার। আমার যখন ইচ্ছে আমি আসবো। আমার মা বাবার কোনো প্রবলেম নেই, আঙ্কেল আন্টির কোনো প্রবলেম হচ্ছে না। তুই কোন হরিদাস পাল যে আমাকে আসতে বলার? ওঠ ওঠ বলছি। নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর নিজেরই কোনো মুরদ নেই। মুরদ নেই তো না? ও বিয়ে করছে তো? আয়।
আমি আমি আগে কি করছিস? পরিষ্কার করে নিচ্ছি। রূপ স্নিগ্ধার কোমরে এক টান দিয়ে নিজের বেডশিটের ভেতরে ঢুকিয়ে নেয়। রূপ ছাড়, মেরে দেবো কিন্তু, বলে দিলাম। তোর তো দেখছি বিয়ের আগেই বিধবা হওয়ার শখ। এই একদম ফালতু বলবি না, বলে দিলাম। তুই বলতে দিচ্ছিস কেন? তুই রূপ, বলতে দেখ দিচ্ছিস কেন? অসভ্যতামি করিস না, ছাড়। আন্টি আন্টি চলে আসবে। আসুক, আমি আমার হবু বউয়ের সঙ্গে যাই করি, তাতে আমার বাবার বউয়ের তো কোনো আপত্তি থাকার কথা নয়, তাই না? কথার ছিঁড়ি কি? আর হ্যাঁ শুনুন, বিয়েটা আমাদের এখনো হয়নি, ওকে? বড্ড বেশি কথা বলিস তুই, জানিস তো। স্নিগ্ধার আর কোনো প্রত্যুত্তর আসে না, কারণ তখন স্নিগ্ধার ঠোঁট ডুবেছে রূপের ঠোঁটে। বাবু, এই বাবু, উঠেছিস? স্নিগ্ধা, বাবু উঠেছে রে মা? Shit, রূপ আন্টি আসছে, ছাড়। ওঠ ওঠ বলছি। সঙ্গীতা দেবী যখন ঘরে এসে পৌঁছালেন, দেখেন রূপ তখন ব্রাশ নিয়ে অ্যাটাচড বাথরুমের দরজায় দাঁড়িয়ে ফোন ঘাঁটছে, আর স্নিগ্ধা বিছানায় বসে মুখের সামনে ম্যাগাজিন তুলে পড়ছে। সঙ্গীতা দেবী রূপকে কটা কথা শুনিয়ে স্নিগ্ধাকে নিয়ে নিচে আসতে বলেন তাড়াতাড়ি, তারপর চলে যান। একদিন বিশাল ফাঁসবি তুই, আর আমাকেও ফাঁসাবি। আমার সঙ্গে আছিস যবে থেকে, তবে থেকেই ফেসে গেছিস তুই। বাফেলো গ্রোভসে তখন সন্ধে পেরিয়ে রাত নেমেছে। ভোরবেলায় শিকাগোতে ল্যান্ড করে সঙ্গীতা দেবী আর শ্যামলবাবুকে নিয়ে স্নিগ্ধা হাজির হয় বাফেলো গ্রোভসে, রূপের ছোট মাসির বাড়িতে। মানডে থেকে জয়েন করবে এখানের অফিসে, তাই চাপ অতটা ছিল না। ভেবেছিল ওদেরকে নামিয়ে বিকেলে ফিরে যাবে শিকাগো মেইন সিটিতে। অফিস থেকে কর্পোরেট অ্যালটমেন্ট রয়েছে সেখানেই, কিন্তু যেমন ভাবা হয় সেরকম কি কোনো কালে কিছু হয়েছে? এখানে আসার পর আঙ্কেল আন্টির চাপে অন্তত আজকের রাতটা এখানেই কাটাতে হবে বলে ঠিক হয়েছে। এখানে শীতটা বেশ ভালোই, 2-3 দিনের মধ্যে স্নোফলের ফোরকাস্টও করা রয়েছে। টায়ার্ড আছে বেশ, ঘরে একাই শুয়ে আছে স্নিগ্ধা। সকালে রূপের সঙ্গে ভিডিও কলে কথা হলো। প্রায় 6 বছর পর ওকে দেখল। অনেকটাই বদলে গেছে, আগের সেই ইম্যাচিওর ভবঘুরে মার্কা ভাবটা নেই। দেখে ভালো লাগে। আগে এই বিষয়টা থাকলে হয়তো না কি হতে পারতো বা কি হতে পারতো না, সেটা এখন আর ভেবে লাভ নেই। ভিডিও কল চলাকালীন সঙ্গীতা দেবীর কথা শুনে রূপ মুখের ওপরে যখন কলটা কেটে দিয়েছিল, একটু কি খারাপ লেগেছিল স্নিগ্ধার? মনে মনে কি একটু আশা করেছিল সেই পুরনো রূপান্তরের পাগলামিকে? ভাবতে চেষ্টা করে স্নিগ্ধা। আসলে সুন্দরী মেয়েদের একটা সমস্যা আছে, এরা কাউকে ছেড়ে এসেও আশা করে সেই মানুষটা সেই একই জায়গায় পড়ে থাকবে, যদি কখনো সে ফিরে আসে সেই অপেক্ষায়। স্নিগ্ধাও কি সেরকম কিছু এক্সপেক্ট করছিল? কে জানে। না হলে এত বছর যাবৎ ও সমস্ত মেমোরি আপডেট করছে কেন, আর পুরনো মেমোরিগুলোকেই এত আগলে রেখেছে কেন? আর সেরকম কিছু যদি না হয়েই থাকে, তাহলে সবটাই খোলসা করে দিতে পারতো সঙ্গীতা দেবীর কাছে। কেন করলো না, সেই উত্তরও খুঁজে পায় না সে। ভিডিও কলটা কাটার বেশ খানিকক্ষণ পরে ফোনে যখন একটা লগ ইনের নোটিফিকেশন ঢোকে, স্নিগ্ধার মুখে কি একটা হালকা মিঠে হাসি ফুটে উঠেছিল? মনে করতে পারে না, শুধু মনে পড়ে আন্টির ফোন থেকে লুকিয়ে নাম্বারটা নিয়ে রূপকে একের পর এক মেসেজ করতে থাকা, আর ফাইনালি একটু আগে ঘুম থেকে উঠতে বলার মেসেজ। রূপকে মেসেজটা করে পুরনো ঘটনাগুলোই মাথায় আসছিল হঠাৎ। আপনা থেকেই হাসিটা বেরিয়ে এসেছিল। স্টুপিড একটা। কিছুক্ষণ পর ফোনটা ওপেন করে দেখে রূপ সিন করেছে মেসেজগুলো, কিন্তু রিপ্লাই না করে আবার অফ হয়ে গেল। ইগনোর করছে। আমি অস্বাভাবিক নয়, মেবি আই ওয়াজ থিঙ্কিং টু মাচ। অ্যান্ড কাট। এক্সিলেন্ট, পারফেক্ট শট। শ্যুটটা যতটা তাড়াতাড়ি শেষ হবে ভেবেছিল, তার থেকে বেশি লেট হলো আজ। প্যাক আপ করে ফিরতে ফিরতে আজ অনেকটাই দেরি হবে। ফোনটা চেক করলো একবার, মেঘনা কিছু পাঠিয়েছে কিনা। আসার সময়ও মেঘনার সঙ্গে সেরকম কথা হয়নি। বেচারির সত্যি ভীষণ চাপ চলছে, কিন্তু স্ট্রেসের জন্য
এমন উইয়ার্ড বিহেভ করবে কেন? সন্ধে 7:30। পার্কিংয়ে এসে নিজের গাড়িতে ঢুকে হোয়াটসঅ্যাপটা ওপেন করতেই আবার চোখ পড়ল মেসেজটায়। কোনো রকম কোনো রিপ্লাই করেনি তারপর আর। বুঝতে পারে না কি বলার থাকতে পারে আজ এতদিন পরে। কিছু একটা ভেবে ফাইনালি হোয়াটসঅ্যাপেই কল করে ওই নাম্বারে। প্রথমে কলিং, আর তার সঙ্গে সঙ্গেই রিঙ্গিং, আর মুহূর্তেই রিসিভ। কিন্তু কোনো প্রান্তেই কোনো কথা নেই। নীরবতা ভেঙে রূপ বলে, হ্যালো। ফাইনালি 8 ঘন্টা পর নিজে থেকে কল করলি। তখন সিন করে রাখলি দেখে ভাবলাম আর হয়তো করবি না। বিজি ছিলাম, তাই আর করিনি। শুনেছি আন্টি বলেছে নাম করা ফিল্ম ডাইরেক্টর হয়েছিস। নাম করা নয়, জাস্ট 2টো বক্স অফিস হিট করে গেছে, এই যা। সেসব বাদ দে, তুই কি বলতে চাস সেটা বল। তুই সত্যি জানিস না? ডোন্ট প্লে উইথ মি স্নিগ্ধা, যেটা বলবি সেটা বলে ফেল। ফেসে গেছি রে, সত্যি ফেসে গেছি। মানে? রূপ, I miss you রে। I miss your presence around me. সো বলো, কোথায় যাবে? You asked me to accompany you, so you decide. আই মিন আমি শোয়ের জন্য তোমাকে বলেছি, বাট তোমার যদি আর কোথাও যাওয়ার ইচ্ছে হয়, সো ইটস পারফেক্টলি অল রাইট, উই ক্যান গো দেয়ার। সেটাই বলছিলাম আর কি। মানে হাতে তো সময় আছেই, তাই আর কি। তোমার বন্ধু সত্যি আসতে পারবে না বলে আমাকে আসতে বলেছ নাকি? হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এমন সময় ক্যান্সেল করে এরা, আরে জানোই তো। আর তাছাড়া মানে এই শোয়ের টিকিট যা রেয়ার, সো আমি ভাবলাম আর কি। You know what? Thank you, Vikram. I really needed this. ওয়েট, মানে কিসের জন্য? না, এমনি আমার এই শোটা দেখার খুব ইচ্ছে ছিল আসলে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, লেটস গো দেন। সামনেই কাছাকাছি একটা ছোটোখাটো পার্ক আছে, বসারও জায়গা আছে। সো কিছুক্ষণ সময় কাটিয়ে শোয়ের আগে আমরা চলে আসবো না হয়? ঠিক আছে, চলো। দুজন একসঙ্গে হাঁটতে আরম্ভ করল। বিক্রম রায়, মেঘনার কলিগ। তবে বিক্রম যে মেঘনাকে শুধুমাত্র কলিগের চোখে দেখে না, সেটা তার হাবভাবে বোঝা যায়। এমনিতে ছেলেটা ভালো, হেল্পফুল, নট অনলি টু মেঘনা, সবার কাছেই। মনে হতেই পারে যে গল্পে এমনিতে ঝামেলার অভাব নেই, তার উপরে একটা উটকো ঝামেলা বাড়াতে একটা সাইড কিককে কেন বারবার স্ক্রিন টাইম দেওয়া হচ্ছে। কিন্তু কোনো কিছু তো এমনি এমনি হয় না, বুঝতে পারলে না তো? আচ্ছা শোনো, তাহলে ঠিক করে শুনবে। গত রাতে সেই যে গল্পের শুরুতে বিক্রমবাবু বলেছিলেন, ওয়েল যদি বলো আমি করে দিতে পারি। সেই কথাটা তখন অতটা গুরুত্ব না দিলেও পরে রূপান্তরের মায়ের ভিডিও কল আসার ঠিক আগের মুহূর্তে মুড পাল্টায় মেঘনার। কথার রেশ ধরে তখন বিক্রমের দ্বারস্থ হয় আমাদের নায়িকা, যে ওনার সত্যি হেল্প দরকার। অগত্যা বিক্রম রাজিও হয়ে যায়। ঠিক সেরকমই আজ দুপুরে মেঘনার কাছে একটা কমেডি শোয়ের টিকিট খরচ করার সাহায্য চেয়ে বসে বিক্রম। এমনিতেই রাত থেকে সকাল পর্যন্ত যা ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো মাথায় বসে দাবা খেলতে শুরু করেছে। তাই হাওয়া বদল আর কৃতজ্ঞতার খাতিরে মেঘনা যেতে রাজি হয়ে যায়। আর তারপর সেটা কোথায় এসে ঠেকেছে সেটা এখন আমরা কিছুটা জানি। রূপান্তর গ্যারেজে গাড়ি রেখে এগিয়ে এসেছে লিফটের দিকে।
কিন্তু পৌঁছবার আগেই লিফট লঞ্চ করে গেছে উপরওয়ালাদের জন্য। ঘড়িতে 9:30 বাজতে যায়, লেট হয়েই গেছে ফিরতে। মেঘনাকে সেটে থাকতেই মেসেজ করে দিয়েছিল, কিন্তু সিন করেনি মেঘনা। একেবারে নতুন বিষয় নয় এটা। কখনো কখনো কাজে ব্যস্ত থাকলে বা মুভিতে মগ্ন থাকলে ভদ্রমহিলা আউট অফ ওয়ার্ল্ড হয়ে যান। কিন্তু আজ ওর ছুটি, কাজে ব্যস্ত না থাকলেও মুভি দেখতে পারে। কিন্তু মুভি দেখলেও কোনো রেসপন্স না করার কোনো কারণ খুঁজে পায় না। তাছাড়া কাল থেকে যেরকম অদ্ভুত বিহেভ করছে সেটাকে হিসেবের খাতা থেকে বাদ দিয়ে দেওয়া যায় না। তাই লিফটের অপেক্ষা না করে দ্রুত সিঁড়ি দিয়েই পা চালালো রূপ। তবে নিজের ফ্ল্যাটের সামনে এসে গতি ধীর করতেই হলো। মেঘনা ব্যাগে চাবি খুঁজছে দরজা খোলার জন্য। মেহু, তুই কি বেরিয়েছিলি? হ্যাঁ, বেরিয়েছিলাম। কোথায়? ততক্ষণে দরজা খুলেছে মেঘনা। দুজনে ভেতরে ঢুকতেই রূপ গেট লক করে দিল। ঘুরে তাকিয়ে দেখে মেঘনা বেডরুমে গেছে ড্রেস নিতে। কি রে, কোথায় গিয়েছিলি বল? এই আমি কি হাসির কিছু বললাম? কি হলোটা কি? এরকম এরকম অদ্ভুত পাগলের মতো হাসছিস কেন? হ্যাঁ, কিছু হয়নি। আসলে একটা কমেডি শো দেখতে গিয়েছিলাম, সেটাই আর কি মনে পড়লো। ও, আচ্ছা আচ্ছা। না, আসলে সকালে তোকে অতটা ডাউন দেখে গেলাম তো, তাই একটু চিন্তা হচ্ছিল। সরি রে, তোর ছুটির দিনটাও এতটা লেট করে এলাম। ভেবেছিলাম এসে তোর জন্য স্পেশাল একটা ডিশ বানাবো, বাট জানিসই তো নতুন মুভিটার প্রচণ্ড প্রেশার। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। ইটস ওকে। আর তোকে আমার জন্য চাপ নিতে হবে না, আমি ডিনার সেরেই এসেছি। ও আচ্ছা। খুব টায়ার্ড লাগছে বুঝলি, ফ্রেশ হয়েই শুয়ে পড়বো। কাল সকালে আবার অ্যাটেন্ডেন্স লাগাতে যেতে হবে অফিসে। হ্যাঁ হ্যাঁ, তুই ফ্রেশ হয়ে শুয়ে পড়, আমিও কিছু একটু খেয়ে শুয়ে পড়বো। মেঘনা ফ্রেশ হতে চলে যায়। রূপ সোফায় গা এলিয়ে বসে থাকে। মেঘনাকে কি বলবে আজকের কথাটা, যেটা বাড়ি ফেরার আগে ফোনে স্নিগ্ধা ওকে বলেছে? কিন্তু ওর ওই খুশি খুশি মনটাকে নষ্ট করতে ইচ্ছে করছে না। ওর কখনোই ভালো লাগে না কারো খুশি খুশি মন ভাঙতে, যেমনটা মায়ের মন ভাঙেনি এই বিগত 6 বছরে। যেভাবে স্নিগ্ধার, না থাক, ওই ঘটনাটা অন্য কোনো দিনের জন্য, আজ না জানলেও চলবে। কিন্তু মেহুর তো বিষয়টা জানা দরকার, কিন্তু কিভাবে বলবে সেটাই বের করতে হবে। পরের সপ্তাহটা তুলনামূলক ঘটনাহীন। রূপ আপকামিং প্রজেক্টে ব্যস্ত। দুটো বড় বক্স অফিস হিটের পরে সবাই এখন মুখিয়ে আছে ওর নেক্সট প্রজেক্টের জন্য, তাই কাজ চলছে জোর কদমে। তবে ওর আর মেঘনার ইন্টারাকশনটা কমেছে হঠাৎ করেই। বেশিরভাগ দিনই হয় এসে দেখে মেঘনা ডিউটি থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছে, না হলে ল্যাপটপের সামনে বসে খটাং খটাং করে চলেছে। রূপ যে কাছাকাছি আসার চেষ্টা একেবারেই করেনি এমনটা নয়, কিন্তু প্রতিবারই কাজের অছিলায় কিংবা স্ট্রেসের জন্য টায়ার্ড বলে এড়িয়ে গেছে মেঘনা। হ্যালো মেহু ডার্লিং। রূপ প্লিজ ডিস্টার্ব করিস না, বিজি আছি আমি। আরে সে তো থাকিস, কিন্তু রূপ লিভ মি, দেখছিস তো কাজ করছি আমি, অত বিড়িত কিসের তোর? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সরে যাচ্ছি। রূপও তাই আর বেশি ঘাটায়নি। মেয়েদের মন বোঝা কি আর এতই সহজ কাজ? মেঘনাও সেদিন সকালের ওই মেসেজটা দেখার পর থেকে ধরেই নিয়েছে রূপ ওর পুরনো প্রেমিকার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। আর ওর মায়ের কথা যদি ঠিক হয় তাহলে বিয়েটাও তার সঙ্গেই হবে। অনেক চেষ্টা করেছে বিষয়টা নিয়ে রূপকে কনফ্রন্ট করার, কিন্তু যখনই রূপকে কাছে আসতে দেখছে সেই খারাপ লাগা, অভিমান, বিরক্তি এগুলো সব এসে গড়া নাড়ছে দরজায়। কেন করলো এরকম রূপ? কথায় আছে ভালোবাসায় সন্দেহ আর দূরত্বের নীরব আগমন হলে তাদের পিছু পিছু ঢুকে আসে একজন তৃতীয় ব্যক্তি। তবে আমাদের গল্প আর এক ধাপে গিয়ে তৃতীয় ব্যক্তি অর্থাৎ স্নিগ্ধা তো রয়েছেই এখানে, কিন্তু চতুর্থ ব্যক্তিকে আমরা ট্যাগ করব এবার। ইদানিং বিক্রমের সঙ্গে মেলামেশা বেড়েছে মেঘনার। সেদিনের সেই ওকে সঙ্গে নিয়ে শো দেখতে যাওয়ার পর থেকে ওদের এখন একটা শিডিউল মতো হয়ে গিয়েছে। মেঘনাও যেন সেলফ ভ্যালিডেশনে এগিয়ে এসেছে। না না, ডেট করছে না, কিন্তু বরং এই যে রূপকে বিষয়টা না বলা, ভাবনা চিন্তাকে অন্ধকারে রাখা, এটাকেও জাস্টিফাই করতে পারছে।
এই যেমন সেদিন রূপ বাড়িতেই কলে কথা বলছিল ওর এক প্রডিউসারের সঙ্গে। হ্যাঁ, কি বলছে? না 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 না, এখন এরকম সময় কিছু বললে চলবে না এসব। না না, আমি বলছি তো হবে না, আমি রাজি না। না, কিচ্ছু পাল্টানো হবে না। কি? আমি বলছি তো হবে না। আচ্ছা ঠিক আছে, আমি সামনাসামনি ওর সঙ্গে কথা বলে নেব। ওকে, হ্যাঁ একদম একদম। শোন রূপ, জাস্ট একটু দাঁড়া, কথাটা বলে নি। হ্যাঁ হ্যাঁ, তুই বল। হ্যাঁ, আমি সব কথা বলে নেব বলছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দেরি হবে ফিরতে, আমি খেয়েই ফিরবো। হ্যাঁ এই মেহু একটা ইম্পর্টেন্ট ফোন কেটে রূপ কিছু একটা বলতে গিয়েছিল, কিন্তু ততক্ষণে বেরিয়ে গেছে মেঘনা। এইরকমই ঘটনা ঘটছে আজকাল। বলতে গিয়েও লাভ হচ্ছে না। রূপ কিছু একটা খুব ইম্পর্টেন্ট কথা ফাইনালি মেঘনার কাছে ক্লিয়ার করার জোর পেয়েছে মনে মনে, কিন্তু অপরপক্ষে তখন সুনামির ধাক্কায় পার ভেঙে গিয়েছে। কিন্তু সেটা কি রূপ জানে? হুম। মেঘনা, আজকের শোটা কিন্তু প্রচন্ড ফানি ছিল, রাইট? হ্যাঁ একদম, ওই সাইড কেকের জোকসটা পারফেক্ট কমিক টাইমিং। একদম একদম ঠিক বলেছো তুমি। ওয়েল, চলো আজ আমি তোমাকে এগিয়ে দেব। আরে না না, আমি চলে যেতে পারবো। আর এখনই আমার ফেরার তাড়া নেই, কিছু কেনাকাটা করার আছে তো, সেগুলো করেই তারপরেই ফিরবো। আজকাল তো আর ওই অনলাইনে কেনাকাটার হ্যাবিটের জন্য নিজে গিয়ে কিছু কেনাই হয় না, তাই আর কি। বেশ, তো তাহলে চলো, আই উইল অ্যাকম্পানি ইউ দিস টাইম। আরে তোমার ইনভিটেশন আছে বলেছিলে না, আমি আটকে রাখবো না। এ বাবা, আরে ওটা ধুস, সে ইনভিটেশন চুলোয় যাক, সেই তো গিয়ে মেকি হাসিই দেখতে হবে। তাছাড়া রোজ রোজ কি আর তোমার সঙ্গে এরকম একটা এক্সট্রা টাইম স্পেন্ড করার সুযোগ পাই? মানে? হ্যাঁ, কি বললাম? ও হ্যাঁ, না মানে আমি বললাম যে আমার পরে গেলেও হবে। অন্যদিন তুমি আমার সঙ্গী হয়েছো, আজ না হয় আমি হয়ে গেলাম তোমার সঙ্গী। আর তাছাড়া আমি শুনেছি মেয়েরা একা শপিং করতে পারে না, একটা এক্সট্রা হ্যান্ড ম্যান্ডেটরি এলিমেন্ট। তুমি কিন্তু ভালোই কথা ঘুরিয়ে নিতে পারো। থ্যাংক ইউ। আরে ওটাও একটা ট্যালেন্ট আসলে, সেইভাবেই তো রোজ রোজ অফিসে ম্যানেজ দিই আমি। ঠিক আছে চলো। আর কথা বাড়ায় না, একসঙ্গেই এগিয়ে যায়। বেশ খানিকটা সময় নিয়ে কেনাকাটাও করে দুজন। দেখো তো কোনটা ঠিক মনে হয়। I think this purple one will suit you more. ওকে দেন। হ্যাঁ, মেনেও নিলে? আমি তো জানতাম ছেলেরা যেটা চুজ করে দেয় মেয়েরা সেটাকে বাদ দিয়ে চুজ করে। তোমাকে মেয়েদের নিয়ে এসব কে বলেছে বলো তো? কেন, আমি কি ভুল বললাম? জানি না গো। তো তা বললে কি করে চলে? মেঘনা কোনো জবাব না দিয়ে এগিয়ে যায়। মেন্স সেকশনে এসে একটা শার্ট তুলে দেখতেই এটা কার জন্য? মেঘনা কোনো কথা বলে না, বিক্রমের গলার সামনে শার্টটা তুলে ধরে, তারপর আবার পাল্টে অন্য একটা তোলে। হোমা, এ তুমি কি করছো হে রমণী? উফ বাবা, ওরে বাংলা হে, তোমার জন্য দেখছি, ঠিক আছে? মানে কোন আনন্দে? এই যে আমার সঙ্গে নিজের মূল্যবান সময় নষ্ট করছো, সেই উপলক্ষে। আরে না না, এই তুমি না কি করো বলো তো, সত্যি। বেশি বকো না, আমি একা শুধু কিনে যাব আর আপনি বইবেন, তা তো হতে দিতে পারি না। আর আই অ্যাম গিফটিং ইউ দিস, ওকে? আর আমি শুনেছি ছেলেরা নিজেদের গ্রুম করতে পারে না, মেয়েরা গিফট না করলে ছেলেদের ড্রেসটাও বদলায় না সেভাবে। বিক্রম এর কোনো জবাব দিতে পারে না, কিন্তু ওকে দেখে মনে হয় ও কত কথা যেন বলে ফেলতে চায়। I guess this one will be best for you. What do you think? একটা শার্ট পছন্দ করে নিয়ে এগিয়ে যায় কাউন্টারের দিকে। বিক্রম ওকে দাঁড়িয়ে দেখতে থাকে এগিয়ে যেতে।
মেয়েটাকে এইরকমই দেখছে বিক্রম। অফিসে জয়েন করার পর থেকেই দেখছে। অফিস শিফট না থাকলে দেখা মেলে না, কিন্তু ওই যে টুকিটাকি দেখা, ওটা থেকেই বুঝতে পেরেছিল মেয়েটার ব্যবহার অন্য সবার থেকে আলাদা। নিজের কাজ নিয়ে থাকে, অন্যদের মতো টক্সিক এনভায়রনমেন্টে নিজের ক্ষোভ বা রাগ বাড়তে দেয় না। বিক্রমের মিশুকে স্বভাবের জন্য সবাই মোটামুটি ওর কাছ থেকে ফেভার নিয়ে গেছে, কিন্তু মেঘনা তখন হয়েছে ওর রিলিফ। একটু একটু করে সেই অনুভূতির একটা নাম দেওয়ার কথা ভাবছিল বিক্রম। রহস্য ঘেরায় মেয়েটাকে আরো জানতে ইচ্ছে করছে, কিন্তু মেয়েটার ওই রিজার্ভড পার্সোনালিটি ওকে সেই সুযোগটা একেবারেই দিচ্ছিল না। আনটিল দিস সানডে একসঙ্গে সেই যে শো দেখতে গিয়েছিল, মেয়েটার সেই বাঁধনের ভেতরের কিছু অংশ দেখতে পাচ্ছিল, আর সেটাই যেন এখন আরো অনেকটা বেরিয়ে এসেছে। বিক্রম, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, কামিং। দেখতে দেখতে আমাদের গল্পের শুরুর দিক থেকে 2.5 মাস কেটে গেছে। রূপ নিজের প্রজেক্টের শেষ কটা দিন ভীষণ চাপে কাটাচ্ছে। মোস্ট অফ দ্য টাইম বাড়িতেই থাকছে না। বেশ কয়েকটা প্রমোশনের জন্য আলাদা আলাদা সিটিতে ট্রাভেলও করতে হয়েছে। রূপ সবটাই জানিয়েছে মেঘনাকে। মেঘনার অবশ্য এসবের হ্যাবিট আছে, এতদিনের একসঙ্গে থাকার ফলাফল হয়তো। কিন্তু এবার আরও একটা জিনিস ঘটেছে। রূপ আর মেঘনার দূরত্বের ভাবটা আরও বেড়ে গিয়েছে নীরবে। কথায় আছে, না না, কথায় কথায় ওই কথায় আছে কথাটা বলে নিজের আইডিওলজির পিয়ার স্টান্ট এবার না করাই ভালো। বরং এবার একটা কোট ইউজ করি। যিনি বলেছেন তার নামটা বললাম না, তোমরা গুগল করে নিও। তো সেই মহাপুরুষ বলেছিলেন, অল অফ হিউম্যানিটিস প্রবলেমস স্টেম ফ্রম ম্যানস ইনঅ্যাবিলিটি টু সিট কোয়াইটলি ইন আ রুম অ্যালোন। গোদা বাংলায় বললে, ব্যস্ততা আর অশান্ত মনের জন্য আকাশে উড়ে যাওয়া তীর আর প্রজাপতির মধ্যে পার্থক্য করার ক্ষমতাটা যেন হারিয়ে না ফেলো। বিষয়টা সেরকমই হয়েছে এখানে। সেই যে রূপ ভেবেছিল মেঘনার সঙ্গে আলোচনা করবে, সেটার সময় সুযোগ বের করতে পারেনি। মেঘনা ভেবেছিল রূপ লুকিয়ে গিয়ে ওর সঙ্গে চিট করছে, ওকে ঠকাচ্ছে, কিন্তু ও একটু শান্ত হয়ে বসে কোনো কথাই শোনেনি। স্নিগ্ধা ভেবেছিল, না, ও যে কি ভেবেছিল সেটা আমরা এখনো জানি না। সঙ্গীতা দেবী ভেবেছিলেন যে 1 মাস পরে দেশে ফিরে ছেলের সঙ্গে কথা বলে স্নিগ্ধা আর রূপের বিয়ের তোড়জোড় শুরু করবেন। কিন্তু ও হ্যাঁ, ওটা তো রূপের সময় হয়নি, ওই জন্য আর কি। বিক্রম ভেবেছিল ফাইনালি ওর ভাগ্য খুলেছে, ও কোনো ভালোবাসার মানুষ পেয়েছে। কিন্তু উল্টো দিকের মানুষটাকে কোনো কথা জিজ্ঞাসা করেনি। আর আমরা ভাবছি ফাইনালি কি হবে, কিন্তু কিছুই এগোচ্ছে না গল্পে। সবাই কিছু না কিছু ভাবছে, করছে কেউ না। ও না না, সরি ভুল হলো, সরি করছে আমাদের 4th পার্সন, দ্য অনার্ড ওয়ান, সাহসী বীর, দ্য গ্রেট সাইড কিক অফ আওয়ার স্টোরি, বিক্রম। Hey, Meghna, Yes, can we meet tomorrow? we are going to meet, you know. কাল 4টেতে শো আছে, ভুলে গেছো? No, actually, I meant after the show. ওকে, কিন্তু মানে কেন, কিছু দরকার? Well, আসলে কাল আমার বার্থডে, আর জানোই তো সেরকমভাবে মানে সেলিব্রেট তো কিছু আর করা হয় না বাবার মৃত্যুর পর থেকে। তাই আর কি, মানে মাও বলছিল যদি কিছু করতে চাই আর কি। তাই ওই হাতে গোনা পরিচিত কিছু মানুষই তো আছে যারা আমার লাইফে মানে মানে যাদের সেখানে আর কি রাখতে পারি আর কি। সো আই ওয়াজ থিঙ্কিং যে তুমি। ওহ ওকে, আমি বুঝেছি, আমি যাব। আজ সানডে, অনেকদিন পর একটু ফ্রি টাইম পেয়েছে রূপ। গতকাল রাতে ফাইনাল ট্রেলার রিলিজ করেছে ওর নতুন মুভির অলমোস্ট সেইড, একটা মিসকমিউনিকেশনের গল্প। কেমন আইরনি দেখো। বেশ টায়ার্ড হয়েই রাতে ফিরেছিল কাল। সকালে যখন ঘুম থেকে ওঠে অলরেডি 11:45। মেঘনা ডেকে তোলেনি, যেমনটা আগে তুলতো। উঠে ফ্রেশ হতে হতে ভাবলো আজ পরিবেশ শান্ত আছে, মেঘনারও অফিস ছুটি, এবার একটু সময় নিয়ে সব কথা বলাই যায়। কিন্তু সেই ভাবনাটাও কোনো কাজে লাগলো না।
শাওয়ার চালানোর মিনিট 4 মধ্যে টের পেল মেঘনা বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে দেখে নো নোট, নো মেসেজ। আচমকা ফোনটা বেজে উঠল, মায়ের কল। কি রে বাবু, মেসেজ করলাম যে, সিন করে কিছু বললি না? কি মেসেজ বলো তোমার? নিজে তো সিন করেছিস আর আমাকে বলছিস কি মেসেজ? কি করছিস বলতো তুই? হ্যাঁ, আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের? তোকে বাড়ি ফিরতে বলছি কতদিন হলো, প্রতিবার শুধু কাজ আছে কাজ আছে, পরে কথা বলবো। এ কি? আরে তা কাজ থাকলে আমি কি বলবো তোমাকে? পাগলের মতো তখন থেকে আউফাউ বকে যাচ্ছ। আমি অত কিছু জানি না। কই দেখি, আমাকে দাও। এই যে শোনো, অনেক বেশি বড় হয়ে গেছো না? একবার তোমার কথা শুনে নিয়েছে কি মাথায় চেপে বসেছো? মায়ের মুখে মুখে গলা চড়িয়ে কথাও বলছো। আমি যা বলছি শুনে রাখো, কাল স্নিগ্ধা আসছে কলকাতায়, ওকে নিয়ে সোজা বাড়িতে আসবে। আমি আর তোমার সম্প্রীত আঙ্কেল এরপর যা ঠিক করবো তাই হবে, বুঝেছো? কিন্তু আবার কিন্তু? যা বলেছি তাই করবে। রাখো এবার। ফোনটা কেটে যায় কিছু বলার সুযোগ না দিয়ে। আবার যেন সেই পুরনো পরিস্থিতি, যেটার বিরুদ্ধে লড়াই করে ফাইনালি রূপ একটা জায়গা করে নিয়েছিল, ঠিক তেমনই। ফোনটা নামিয়ে রেখে খেয়াল করে সকালবেলা মেসেজ করেছিল মা। এই যে স্নিগ্ধা, বাড়ি আসা, বিয়ে, বাবা মা, এসব নিয়েই। কিন্তু সেটা সিন করা। মেঘনাই দেখেছে তার মানে। ও কি তাহলে রাগ করে বেরিয়ে গেল? ফোন করলো মেঘনাকে, নট রিচেবল। গায়ে একটা জামা গলিয়ে বেরিয়ে পড়ল রূপ। কোথায় গেল মেয়েটা? তাও অমন কিছু না বলে। আবার কল করলো, কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল। রূপ বুঝতে পারে না কি করবে। আজকে ওর অবহেলার জন্যই এমন একটা পরিস্থিতি। কি করবে ফাইনালি এবার? আলো নেমে আসা পর্যন্ত গাড়ি নিয়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রায় সবটাই চষে ফেলেছে রূপান্তর। ফোন করেও কোনো রেসপন্স আসেনি। অবসন্ন হয়ে ফ্ল্যাটে এসে ডাইনিংয়ের পাশে সোফায় এলিয়ে পড়ে। ফোনে মায়ের মেসেজ এসেছে আজ সকালে। সেটাকেই ওপেন করে চোখ বুজে চিন্তা করছে রূপ। মেহু, মেহু তুই কোথায়? কিছু তো জবাব দে। আমি কোথায় খুঁজবো তোকে? ঘড়িতে রাত 9:45। হঠাৎ ফ্ল্যাটের গেটটা ওপেন হলো, লাইট জ্বলে উঠল। ক্লান্ত বিষণ্ণ রূপ চোখ খুলে দেখে মেঘনা। ওকে দেখে ধরে যেন প্রাণ ফিরে এলো রূপের। ও সোজা হয়ে উঠে বসে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। মেঘনার হাতে একটা ছোট্ট ব্যাগ, আর তার ভেতরে এক গুচ্ছ গোলাপ। মেঘনা একটু ওর দিকে তাকিয়ে একবার দেখে, চলে যেতে চায় বেডরুমের দিকে। নিজেকে সামলে মেঘনার পথ আটকে জিজ্ঞেস করে রূপ, দাঁড়া মেহু, কোথায় গিয়েছিলি তুই? ফোন ধরছিলি না কেন? অন্যদিন তো জিজ্ঞাসা করিস না এসব। অন্য দিনের কথা আলাদা, তুই কোথায় গিয়েছিলি বল না। আচ্ছা, আমি সেসব জানতে চাইছি না। তুই বল, ফোনটা ধরছিলি না কেন? ফোন সাইলেন্টে ছিল, তাই খেয়াল করিনি। একবার অন্তত বলে দিতিস যে এরকম লেট হবে, আমি আনতে চলে যেতাম। সারাটা দিন আমি তোকে কোথায় কোথায় খুঁজেছি, তোর কোনো আইডিয়া আছে সেটা? আমি কোথায় আছি, কখন আসবো, তোকে সেই সব কৈফিয়ত দিতে হবে বুঝি? আমি কৈফিয়ত চাইছি না তোর কাছে। আচ্ছা ঠিক আছে, শান্ত। এগুলো কার জন্য? ইউ নো না, আই এম অ্যালার্জিক টু রোজ। এগুলো তোর জন্য নয়। আমার জন্য না? তাহলে কার জন্য? বিক্রম, ওর বার্থডে ছিল, তাই ওদের বাড়িতে গিয়েছিলাম ওর কিছু ফ্রেন্ডসদের সঙ্গে। ও আচ্ছা, এটুকু বলে যাওয়া যেতেই পারতো, তাহলে আর টেনশনে পাগল হতাম না। তো সারাদিন যখন ওখানে রইলি, দিয়ে আসিসনি কেন এটা? ইটস নট আ গিফট, হি প্রপোজড মি টুডে। হোয়াট? মানে কি বলি তুই? আর একবার বল। হি প্রপোজড ইউ? সো ইউ ওয়্যার ডেটিং হিম ফর অল দিস টাইম? নো, আমি তোর মতো না। হোয়াট ডু ইউ মিন বাই আমার মতো? আই গেস সেটা তোর থেকে ভালো কেউ বলতে পারবে না, তাই না? দেখ মেহু, আই ডোন্ট কেয়ার যে তুই কি ভাবছিস আর কেন বলছিস এই কথাগুলো। তুই জাস্ট আমাকে এই কথাটা বল যে তুই বিক্রমকে কি বলেছিস। ওকে, সে ইট। Well, that shouldn't concern you. It doesn't concern me.
ইট ডাজন্ট কনসার্ন মি। তাহলে 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 ফিরে এলি কেন? চলে যা তোর আশিকের কাছে। ফিরে এসেছিস কেন আবার? কেন ফিরে এসেছি? ফিরে এসেছি কারণ আমি মানুষকে ঠকিয়ে তাকে লুকিয়ে অন্য জায়গায় পালিয়ে যাই না। কারণ আমি নিজের দুর্বলতা লুকানোর জন্য অন্য কারো জীবন নষ্ট করি না। কারণ আমি তোকে ভালোবেসেছিলাম। And for God's sake, সবকিছু জানার পরে I still kept loving you. You know what? Vikram, he is far, far better than you. At least he knows যে ও কি চায়। আর ওর এই সাহসটুকু আছে যে ও যেটা চায় সেটা ও মুখ ফুটে বলতে পারে। তোর মতো স্পাইনলেস কাওয়ার্ড নয়। মেঘনা আর কোনো কথা না বলে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রূপ স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। মেঘনা ঠিকই বলেছে, রূপ নিজের মেরুদণ্ডটা আবার হারিয়ে ফেলেছে, যেটা বছর 6 আগে ও খুঁজে পেয়েছিল, যেটা নিয়ে ও নিজের প্যাশনের জন্য লড়াই করেছিল নিজের বাবা জেঠুদের সঙ্গে, যেটার জন্য পয়সাওয়ালা ব্যবসায়ী সম্ভ্রান্ত পরিবারে জন্মানোর পরেও সেই পরিবারের ঠুনকো রেওয়াজের বিপরীতে যেতে পেরেছিল, যেটা ছিল বলেই এখনো ও নিজের বাবার সামনে মুখ উঁচু করে দাঁড়ানোর সাহস দেখায়। তো আজ সেটা সত্যি হারিয়ে ফেলেছে সে, আর মেঘনা সেটাকে ওর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ও ভুলেই যাচ্ছিল যে মেঘনা ইজ নট হিজ এনিমি, শি লাভস হিম মোর দ্যান এনিথিং। রাদার রূপের নিজের এটা একটা কর্তব্য যে মেঘনা যাতে সিকিউর ফিল করে রূপকে নিয়ে। ও এখন বুঝতেই পারে কেন এই মাসখানেক ধরে মেঘনা ওকে অ্যাভয়েড করে চলেছে। সেই ভিডিও কলে স্নিগ্ধাকে নিয়ে মায়ের অমন কথা, পরদিন সকালে স্নিগ্ধার মেসেজ থেকে শুরু করে রূপের ফোনে ওদের পুরনো ছবি, রেগুলার মায়ের সঙ্গে কনভারসেশন, আর আজকের সকালের মেসেজটাও, সবকিছুই দেখেছে মেঘনা। তারপরেও সে চুপ থেকেছে কখন রূপ নিজে এসে ওকে বলবে কথাগুলো। নিজেকে বোঝার সময় দিয়েছে। আর রূপ কি করলো এখন? সন্দেহ। ধীর পায়ে রূপ এগিয়ে যায় দরজার কাছে। মেহু, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি রে। হ্যাঁ, আমি মানছি যে আমি কাওয়ার্ড, স্পাইনলেস, প্যাথেটিক, স্টুপিড। আই নো আমি অনেক ভুল করেছি। তোকে আমি আমার লাইফের অনেক কিছু বলিনি, লুকিয়ে গেছি প্রতিবার। কিন্তু বিশ্বাস কর, আই থট যে আমি পুরোটা একাই সামলে নিতে পারবো। আমি চাইনি তোকে ইনক্লুড করতে আমার তৈরি করা মেসে। কিন্তু আমি এটাও বুঝতে পারিনি যে সেটা তোকে এভাবে কষ্ট দিচ্ছে। আই এম রিয়েলি সরি মেহু, রিয়েলি সরি। উল্টো দিক থেকে কোনো রকমের কোনো উত্তর আশা করাটা সম্পূর্ণ বোকামি। রূপ এতটাও বোকা নয়। ও দরজার কাছেই দাঁড়িয়ে থাকে। নিস্তব্ধতার ছোঁয়া যে এতটা যন্ত্রণাদায়ক সেটা আগে কখনো বুঝতে পারেনি। মেহু, আই লাভ ইউ। আমার জীবনে আর কেউ নেই রে। হ্যাঁ, স্নিগ্ধ আমার পাস্ট, বাট ইউ আর মাই প্রেজেন্ট। আর আমি তোকে নিয়েই নিজের ফিউচার দেখতে চাই, আর তার জন্য যা করা দরকার আমি সব করতে রাজি। আমি শুধু তোরই রে মেহু। প্লিজ দরজাটা খোল, আমার উপর আরেকটু ভরসা কর। আমি তোকে কথা দিচ্ছি, আমি পারবো সব ঠিক করতে। আমি আমার মা বাবাকে বলবো সব কথা, বোঝাবো। ওরা না মানলে সেই একইভাবে বিদ্রোহ করবো আগের মতো। কিন্তু এবার আর তোর হাতটা আমি ছাড়বো না। আই লাভ ইউ, প্লিজ মেহু, প্লিজ। আবার নীরবতা, কিন্তু এবার দরজাটা হালকা করে খুলে গেল। কিন্তু এবার আর দুজনের কেউই তাড়াহুড়ো করলো না। কেন বিশ্বাস করবো আমি তোকে?
আমি জানি না যে তোর এই প্রশ্নের জবাব আমার কি দেওয়া উচিত। আমার উপর ভেঙে যাওয়া বিশ্বাস কিভাবে আবার ঠিক করতে পারবো আমি সত্যি জানি না। আমি শুধু তোকে এই কথাটা দিতে পারবো যে আমাদের মাঝে আর কোনো লুকোচুরি থাকবে না, কোনো পালানো থাকবে না। আর এটা শুধু তোর কাছে নয়, এটা আমার নিজের কাছেও প্রমিস। আর যদি সময় আসে যদি যদি সেরকমও দিন আসে, তুই শুধু এটাই জেনে রাখ যে I will always choose you any day, any time, over anyone. I love you. I love you, Mehu. I love you. রূপ লক্ষ্য করে মেঘনা একটু ছলছলে চোখে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু এবার তাতে সেই বিদ্ধ করা তীক্ষ্ণতা নেই, আছে শান্ত হ্রদের গভীরতা। হঠাৎ এগিয়ে এসে জড়িয়ে ধরে মেঘনা, ওর বুকের মধ্যে নামিয়ে আনে বর্ষা দিনের সেই শান্ত হ্রদের বাঁধ ভাঙা জল। তুই কেন এত দেরি করলি তাহলে? তুই তো জানিস আমি কেমন, হয়ে যায় দেরি। আমি জানি না আমি কিছু। কেন তুই আমায় বুঝিস না? কেন সবকিছু লুকোস তুই আমার থেকে? কেন কেন বল? কি করে বুঝবো বল? তুইও তোর নিজের কথা আমাকে এসে একটু বলতে পারতিস। কি চলছে তোর মনে আমি কি করে বুঝবো? আমি তো অনেকবার বলতে চেয়েছিলাম সব কথা তোর কাছে, আমি নিজে সাহস করে এসেছিলাম তোর কাছে, কিন্তু তুইও তো আমাকে সুযোগ দিলি না একটু। আবার আমার দোষ না? আবার আমার দোষ? তুই খুব খারাপ, তুই একটু বুঝিস না আমাকে। রূপের মুখে হাসির ঝিলিক দেখা দেয়। ওর মেহুকে আরো শক্ত করে জড়িয়ে নেয় নিজের মধ্যে। ওদের ওই অলমোস্ট সেইড কথাগুলো যেন এবার সত্যি কমপ্লিট হয়ে ওদের মাঝে গড়ে ওঠা ওই ধূসর বেড়াজালটাকে আরো স্বচ্ছ করে তুলেছে। এই উষ্ণতায় জড়িয়ে থাকি, স্নিগ্ধ সুখ নিঃশ্বাসে ভাসে, আদর মিশিয়ে আঁকড়ে রাখি, ভালোবাসার ছোঁয়া তোর নিঃশ্বাসে। মেহু, তুই সত্যি বিক্রমকে রিজেক্ট করে দিলি? কেন, তোর কি সন্দেহ হচ্ছে এখনো? না মানে বেচারা এবার তোকে খারাপ ভাববে না? মানে তুই ওকে ইউজ করেছিস এরকম তো ভাবতেই পারে। সবাই না তোর মতো ইম্যাচিওর মামাজ বয় নয়, বুঝলি? নেহা, তোর সঙ্গে আমার রিলেশনশিপটা আমি এখনো পাবলিক করতে পারি না, না হলে ওকে আমি তোর ঠিকোজি কোষ্টি সব দিয়ে আসতাম। বাবা, আমি তো ভাবলাম তুই এই জন্য বলিস না যে তোর আদৌ আমাকে ভরসা নেই যে আমি আদৌ তোকে নিয়ে সিরিয়াস কিনা। তোর উপরে আমি ভরসা করব কি করব না সেটা তো তোর অ্যাকশনের উপরে ঠিক হবে, তাই না? ও, আমার অ্যাকশন? তাহলে আপনি আমার অ্যাকশন চাইছেন? শুভ, শুভ, এই এই বদমাস ছেলে, ছাড়। ছাড়বো না, ছাড়বো না। তোর আদরে লাগে ভালো, এই উষ্ণতায় জড়িয়ে থাকি, স্নিগ্ধ সুখ নিঃশ্বাসে ভাসে, আদর মিশিয়ে আঁকড়ে রাখি, ভালোবাসার ছোঁয়া তোর নিঃশ্বাসে। রূপ যখন আদরের আতিসাহ্যে নিজের প্রিয়তমাকে সাজাচ্ছে, তখন ডাইনিংয়ে রয়ে যাওয়া ফোনে একটা মেসেজ আসে। কাল দেখা হচ্ছে, eager to meet you after a long time. যদি শব্দ ভেঙে পড়ে নিঝুম পাড়ার আমার নামটা
ঘটে থাক, এই মুহূর্ত ছাড়া আমি চাই না কিছুই, তোর ছোঁয়াতে শরীর মিশে যায়, এই উষ্ণতায় হারিয়ে থাকি, স্নিগ্ধ সুখ চোখে চোখে মেশে, তোর আদরে নিজেকে ঢাকি, ভালোবাসার ছোঁয়া তোর নিঃশ্বাসে, এই উষ্ণতায় জড়িয়ে থাকি, স্নিগ্ধ সুখ নিঃশ্বাসে ভাসে, আদর মিশিয়ে আঁকড়ে রাখি, ভালোবাসার ছোঁয়া তোর নিঃশ্বাসে। আলো আধারিতে নদীর পাড়ে বসে আছে একটা লোক। শেষ শীতের মুখেও এই সময়ের ঠান্ডা হাওয়া যে কোনো মানুষের শরীরেই কাঁপুনি দিয়ে যাওয়ার মতোই। কিন্তু লোকটার মধ্যে কিন্তু কোনো বিকার নেই। আর একটু কাছে গেলে শোনা যায় বেশ কয়েকটা কথা। শুনে মনে হতেই পারে যে অনেক কাছের কোনো বন্ধুর সঙ্গে কথোপকথন চলছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। তবে কি হেডফোনে? কে জানে। একটু লুকিয়ে শোনাই যাক কি বলছে উনি। হ্যাঁ রে, আজ আজ ফাইনালি মেঘনাকে বললাম, জানিস তো। হ্যাঁ রে, আমার মনের কথা মাকে আগেই বলেছিলাম, আর মাও বেশ ভালোই বললো ওকে দেখে। আই মিন পছন্দ হয়েছে বেশ, মনে হলো তো। কিন্তু কিন্তু ও আমার কোনো কথার জবাব দিল না, জানিস তো, চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? আরে না 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 না, আরে না না, ও ও অমন না। মুখের ওপরেই যা বলে, মানে মুখের ওপরেই যা বলার ভুলে দেয় আর কি। কিন্তু কিন্তু কেন বললো না কে জানে। আচ্ছা, ও কি কাউকে ভালোবাসে? কিন্তু কিন্তু সে যাকে, কিন্তু আমি তো জানি আমি কি চাই। মেবি শি নিড সাম টাইম। এই এই, তুই আমাকে এত চিনিস কি করে বলতো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে বাবা, সময় হলে সব ঠিক থাকলে ট্রিট আমি অবশ্যই দেব, ঠিক আছে?